সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানের ২৪তম পর্বে। ভৌগোলিক আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এই অধিক জনসংখ্যার কারণে আমাদেরকে প্রতিনিয়তই মুখোমুখি হতে হচ্ছে অনেক সমস্যার। এ সকল সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি এবং আবাসন বিষয়ক সমস্যা। আমরা আমাদের কথার আজকের পর্বে এমন একজনের মুখোমুখি হচ্ছি যার সাথে আমরা আমাদের ভূমি এবং আবাসন বিষয়ক সকল সমস্যা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে পারব। তিনি হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মাননীয় সদস্য বেনজির আহমদ। তবে আমাদের কাছে তার সবচাইতে সম্মানিত পরিচয় হচ্ছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন ধামরাই এলাকার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমি বাঁধন। আমি চাঁদনি। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমার নাম সোহাগ, আমি এসেছি পুরান ঢাকা চাঙ্গারপুর থেকে। মাননীয় সংসদ, আপনার অফিসের কাজ কি? সংসদ সদস্যদের যে অফিস দেওয়া হয়েছে সেখানে সংসদের যত কাজ আছে সেগুলি তাদেরকে করতে হয়। সেখানে আমাদের দৈনন্দিন সেখানে এলাকার কাজগুলি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে অগ্রগতি, যেখানে কোন কাজ হবে, আমি কোন কাজটা চাই আমার এলাকার উন্নয়নের জন্য, সেগুলিকে তৈরি করা এবং প্রপারলি সেটাকে প্লেস করা, এবং সংসদে আমরা কে কী প্রশ্ন করব এবং কোন ধরনের প্রশ্ন করব এগুলি তৈরি করা এবং দেশবাসীর সামনে সেটা সংসদে সেটা তুলে ধরা, জনগণের দাবি দেওয়া, অভাব অনটন সেই কথাগুলি তুলে ধরা, আমরা কী ধরনের উন্নয়ন চাই সেগুলি তুলে ধরা। এটাই মূলত সংসদের যে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা অফিস পেয়েছেন সেখানে তাদের দৈনন্দিন কাজগুলি করতে হয়। মাননীয় সংসদ সদস্য, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধারের জন্য সরকার কি কিছু করেছে? ঢাকা শহরে 40টির উপরে খাল আছে যেগুলি অনেকটাই বেদখল হয়ে আছে, এবং যে কারণে আমাদের ঢাকা শহরে বিভিন্ন সময় বৃষ্টির সময় জলাবদ্ধতা দেখা দেয় এবং জনগণের চরম দুর্ভোগ হয়। অনেকের বাড়ি ঘরে পানি উঠে যায়, বিশেষ করে নিচু এলাকায় যারা বাস করেন তাদের কষ্টটা সবচেয়ে বেশি। সেই খালগুলি উদ্ধারের জন্য ইতিমধ্যে আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে ঢাকা শহরের 40টির উপরে খাল উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারকে সেখানে উচ্ছেদের ব্যবস্থা করা হচ্ছে এবং সারা বাংলাদেশেই সরকারি জমি, সরকারি খাল, নদী যারা দখল করে আসছে তাদেরকে উচ্ছেদ করে সেটা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মাননীয় সাংসদ, আমার নাম কাজুলি, আমি এসেছি পুরান ঢাকা চাঙ্গারপুর থেকে। লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় সাংসদ, ঢাকা সহ বিভিন্ন খেলার মাঠগুলো ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে। এইসব দখলকৃত খেলার মাঠগুলো মুক্ত করা উচিত কি? অবশ্যই মুক্ত করা দরকার, কারণ এখন আমাদের খেলার মাঠের খুব অভাব। যেমন ঢাকাতে তেমন গ্রামাঞ্চলেও এখন জমির দাম অনেক বেড়ে গেছে। কেউ এখন খেলার মাঠের জন্য জমি দান করতে চায় না সহজে। ঢাকার যে সুন্দর সুন্দর খেলার মাঠগুলি ছিল, অনেক মাঠ দখল হয়ে গেছে। এ বিষয়ে এখন আমাদের ছেলেমেয়েরা যে মুক্ত খেলাধুলা চর্চা করবে, ক্রীড়া চর্চা করবে, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত। এবং আমাদের ভালো কোনো পার্কও নাই সেরকম উপযোগী আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য। সেখানে এই খেলার মাঠগুলি অবশ্যই উদ্ধার করতে হবে এবং সেগুলিকে যথাযথ ব্যবহার করতে হবে। মাননীয় সংসদ সদস্য, আমি একটা সরকারি স্কুলে পড়ি, কিন্তু সরকারি স্কুলে কোনো মাঠ নেই, তাই আমরা ছোট শিশুরা কোনো খেলাধুলা করতে পারি না। সরকারি স্কুলে কেন মাঠ থাকে না? আমাদের শহরে এই সমস্যাটা বেশি, শহরে জায়গা কম। সেই কারণে যখন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে তখন হয়তো বেশি জায়গার উপরে স্কুলটা করা হয় নাই, সম্ভব হয় নাই।
সেই কারণে অনেক সরকারি স্কুলে মাঠের অভাব আছে, গ্রাম অঞ্চলেও আছে, কিন্তু গ্রাম অঞ্চলে প্রায় সরকারি স্কুলেই বেশ ভালো খেলার উপযুক্ত মাঠ আছে। তারপরেও আমাদের সরকার, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে ঢাকা শহরের এখানে স্কুলগুলিতে খেলাধুলার মাঠের ব্যবস্থা করার জন্য এবং আলাদা নতুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 20টির মতো নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রক্রিয়া শুরু হয়েছে। সেগুলিতে পর্যাপ্ত জায়গা রেখে খেলার মাঠের ব্যবস্থা থাকবে, আর যেগুলিতে নাই সেগুলিকে বাড়ানোটা একটু কঠিন হবে, কারণ চতুর্দিকে এখন স্থাপনা উঠে গেছে, ঘর বাড়ি, দোকানপাট। মাননীয় সংসদ সদস্য, আমার নাম ঝুম্পা, আমি এসেছি পুরান ঢাকা চাঙ্গারপুল থেকে। আমি ক্লাস 8-এ পড়ি, পড়ালেখার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। জি, মাননীয় সংসদ সদস্য, সরকারি তো অনেক জমি আছে, এই জমিগুলো ঢাকা শহর সহ সারা দেশে শিশুদের খেলার জন্য একটু করে পার্ক বানিয়ে দিতে পারে না? ঢাকা শহরে জমি খুব কম আছে, যেটুকুন আছে সেটা উদ্ধার করে সেটাকে বিনোদনের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হাসপাতালের জন্য সেগুলি দেওয়া যাবে। আর গ্রামাঞ্চলে যেগুলি আছে সেগুলিকে ব্যবহার করে আমাদের ভূমিহীন যারা, সেই ভূমিহীনদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখানে ভূমিহীনদের জায়গা করে দেওয়া হচ্ছে, বাড়িঘর করে দেওয়া হচ্ছে সরকারি খরচে। আমার নাম তানিয়া, আমি এসেছি পুরান ঢাকা চাঙ্গারপুল থেকে। আমি 5ম শ্রেণীতে পড়ি, পড়ালেখার পাশাপাশি নাচ গান করি। মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশের সব জায়গাতেই জমির দাম হু হু করে বাড়ছে। এই জমির দামগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কি করছে? জমির দাম নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে খুব কঠিন, কারণ যিনি জমির মালিক এবং ক্রেতা, সম্পর্কটা হলো তাদের মধ্যে। যখন চাহিদা বেশি থাকে তখন দামটা বাড়ে। এখন আমাদের যেহেতু জমির চাহিদা বেশি, এই জন্য জমির দাম বাড়তেছে। সরকার এখানে যে কাজটা করতে পারেন, বা ইতিমধ্যেই যে ট্যাক্স যেটা জমি উপরে যে ট্যাক্সটা, যখন রেজিস্ট্রেশন ফি সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে এটা খুবই কম ছিল, আসল যে মূল্য ছিল তার চেয়ে অনেক কম ছিল। এখন অনেকটা মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে সেই রেজিস্ট্রেশন ফিটা নেওয়া হচ্ছে। এখানে জমির দাম বাড়ানো এবং কমানো একমাত্র সরকার তার নিজস্ব জমিটাকে একটা নির্দিষ্ট মূল্যে দিতে পারে, কিন্তু ব্যক্তিগত জমিটা উপরে সরকার কোনো দাম নির্ধারণ করার তেমন কোনো সুযোগ নাই। মাননীয় সংসদ সদস্য, আমার নাম রায়হান, আমি ক্লাস 7-এ পড়ি, পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে বরিশাল জেলায় কাজ করি। মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশে ভূমি সংস্কার আইন আছে, এই আইনটা কি বর্তমান সময়ের জন্য উপযুক্ত? আমাদের যে ভূমি সংস্কার আইন এখন আছে, এটা মোটেই এখনও মানুষের চাহিদা মোতাবেক হচ্ছে না। সেই জন্য আমরা ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সংস্কার আইনটাকে যুগোপযোগী করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এই বিষয়ে শীঘ্রই আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবো, এবং জনগণ এই ভূমি সংস্কার আইনের মাধ্যমে তারা একটা সুবিধা ভোগ করতে পারবেন। মাননীয় সংসদ সদস্য, আমার নাম মোহাম্মদ আলামিন, আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমি ইউসুফ স্কুলে পড়ি, পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় সংসদ সদস্য, আমাদের এই যে মানুষেরা কষ্ট করে টাকা উপার্জিত করে বিভিন্ন আবাসন প্রকল্প থেকে একটু করে জমি কিনছে, কিন্তু এরা এক্ষেত্রে জমির মালিকানা পাচ্ছে না। এই আবাসন প্রকল্পগুলোর বৈধতা কতটুকু? আবাসন প্রকল্পটা এটা দীর্ঘদিন যাবত চলে আসছে। হয়তো কোনো জায়গায় কিছু সমস্যা থাকতে পারে। বৈধতাটা হবে যে যাদের নিবন্ধন আছে, আমাদের ন্যাশনাল হাউজিং অথরিটি, তাদের কাছ থেকে যাদের বৈধতা, যারা অনুমোদন নিয়েছেন তাদের বৈধতা আছে। আর জমিটা ক্রয় করার ব্যাপারে প্রত্যেককে জমির মালিকানা সম্পর্কে আগে জানতে হবে, যে আমি কোন জমিটা কিনতেছি, সেটা মালিকানা কতটুকু সত্যতা আছে সেটা যাচাই করতে হবে, এবং সে যাচাই করার বেশ কিছু পদ্ধতি আছে। এখন আমরা জমির সেই মালিকানাটাকেও সেটা আমরা দ্রুত সেই মালিকানাটা নির্ণয়ের জন্য, রেজিস্ট্রেশনের সময়টা কমানোর জন্য, এবং যেটাকে নাম জারি করা হয় সেটা কমানোর জন্য
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় থেকে ডিজিটালাইজড পদ্ধতিতে আমরা এই ভূমির ব্যবস্থাটাকে আমরা একটা পরিবর্তন আমরা আনতেছি। মাননীয় সাংসদ, আমি মাহমুদ শাকিল ইমন, আমি চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ি, পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। ভেরি গুড। আপনি তো অনেক কর্মকাণ্ডের সাথে যুক্ত। আপনি একজন সংসদ সদস্য, এলাকার সকল সমস্যার সমাধান করতে হয়। তাছাড়া আপনি ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, আপনি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি। এতগুলো দায়িত্ব আপনার একার পক্ষে সুষ্ঠু সঠিকভাবে পালন করা সম্ভব? মানুষকে তো অনেক কাজ করতে হয়। তোমরা যেমন এখন ছাত্র লেখাপড়া করছো, এর পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংবাদিকতা, অনেকগুলি কাজ করতে হচ্ছে না? আমাদেরকেও ঠিক ওই রকমই করতে হচ্ছে। আমরা এই জনগণের কাজ করতে আমরা খুব আন্তরিক। এই কারণেই এই অনুপ্রেরণাটাই আমাদেরকে শক্তিটা জুগিয়ে দেয় যে আমাদের জনগণের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। কাজে যতই ব্যস্ততা থাকুক, এর ভিতর দিয়ে আমরা সবগুলিকে সমন্বয় করে আমরা যতটুকুন পারি সেই কাজটুকুন করি আমরা। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাবু, আমি ক্লাস 4-এ পড়ছি, আমি রামপুরা থেকে আসছি। আচ্ছা, মাননীয় সাংসদ, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি, এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমি তো এসব বুঝি না। আপনি কি একটু বুঝিয়ে বলবেন? 1947 সালে এটা ছিল পাক ভারত উপমহাদেশ। সেখান থেকে ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত দুইটি রাষ্ট্র হয়। আমরা ছিলাম পাকিস্তানের একটা অংশ। এটা ছিল পূর্ব পাকিস্তান, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। তা আমরা 23 বছর পাকিস্তানের অধীনে ছিলাম, ব্রিটিশের অধীনে 200 বছর ছিলাম। আমরা দেখলাম যে ব্রিটিশরা যেরকম আমাদের উপরে অবিচার করেছে, অন্যায় করেছে, বঞ্চিত করেছে, পাকিস্তান ঠিকই একই কাজ করেছে। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বঞ্চিত করেছে তারা। আমরা মেজরিটি ছিলাম পাকিস্তানের জনসংখ্যার দিক থেকে, কিন্তু যদি আমরা ধরি যে চাকুরির ক্ষেত্রে বাঙালি কোনো অফিসার যোগ্যতা সম্পন্ন হলেও তাকে ঠিক সচিব পর্যায়ে তারা কখনো স্থান দিত না। সেনাবাহিনীতে বাঙালি হলে তাদেরকে রিক্রুটিং করার বাধ্য হওয়ারই চেষ্টা করত। পরে যদিও কাউকে নিত, কিন্তু কোনোদিন তাকে জেনারেল হওয়ার সুযোগ তাদেরকে দেয় নাই। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের দেশে তখন পাটের উৎপাদন ছিল, পাট ছিল আমাদের যথেষ্ট উৎপাদন ছিল, সোনালী আঁশ, এবং আমাদের যা কিছু রেভিনিউ আসতো এটা সমস্ত তারা পশ্চিম পাকিস্তানে ব্যয় করত। আমরা আমাদের অধিকার শব্দটা তো আমার মনে হয় তোমরা সবাই বুঝো। সেই অধিকার আদায়ের যে আমাদের যে একটা আন্দোলন ছিল, যেটা বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই প্রথম আমাদেরকে এই স্বাধীনতার স্বপ্নটা দেখিয়েছেন যে আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছি, আমরা তো আবার পাকিস্তানের কাছে পরাধীন। ইংরেজরা যে আচরণ করছে, পাকিস্তানও একই আচরণ করে। সব দিক থেকে আমরা বঞ্চিত ছিলাম। কাজেই বঞ্চিত থাকার মধ্য দিয়েই এই স্বাধীন হওয়ার চিন্তাটা আমাদের মাথায় আসে, এবং সেটা বঙ্গবন্ধুই আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। সেই থেকে আমাদের সেই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু দীর্ঘদিন সংগ্রাম করেছেন। 70-এর নির্বাচনে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের মেজরিটি আসন পেয়েছিল, তখন কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করে নাই। এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ যে একটা ইলেকশন হয়, ইলেকশনের পরেই সরকার পরিবর্তন হয়ে যায়, যে দল মেজরিটি আসে তারা ক্ষমতায় বসে। এইটা কিন্তু আইয়ুব খান ইয়াহিয়া খান এটা মানে নাই। সে আমাদের উপরে যুদ্ধ চাপায় দেয়। 25শে মার্চে রাত্রে, যেটা রাত 12:01 বঙ্গবন্ধু তিনি যখন স্বাধীনতার ঘোষণাটা দেন ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে, তারপরেই কিন্তু
আনুষ্ঠানিক যুদ্ধটা শুরু হয়ে যায়। কিন্তু যুদ্ধটা আমাদের শুরু হয়েছে 1947 সাল থেকেই, স্বাধীনতার জন্য। সেই ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, তারপরে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন, সবই কিন্তু ছিল আমাদের স্বাধীনতার জন্য। যে আমাদের মূল কথাই ছিল যে আমরা পাকিস্তানের অধীনে থাকতে চাই না, আমরা আমাদের রাষ্ট্রটাকে, আমরা একটা নতুন রাষ্ট্র গড়ব, এই রাষ্ট্রটার নাম হবে বাংলাদেশ। আমাদের নতুন পতাকা থাকবে, আমাদের নতুন সংবিধান থাকবে, এবং আজকে যেই কারণে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দূতাবাস রয়েছে, সেখানে বাংলাদেশের পতাকা উঠছে, জাতিসংঘে আমাদের পতাকা উঠছে, এবং যত আন্তর্জাতিক সংস্থা আছে যেখানে বাংলাদেশ সদস্য, সেখানে বাংলাদেশের পতাকা উঠছে। আমরা আজকে হয়তো এখন আর বিদেশি আমরা কোনো কলোনি নই, আমরা কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নই। আমাদের সেনাবাহিনী আমাদের যেটা সিভিল প্রশাসন সেটা আমাদের, অর্থনীতি আমাদের, পররাষ্ট্রনীতি আমাদের। এটা হলো আমাদের স্বাধীনতার সুফল। আজকে আমাদের দেশ আমরা নিজেরা পরিচালনা করতে পারছি। আমাদের ছেলেরা আজকে সচিব হচ্ছে, আমাদের ছেলেরা আজকে জেনারেল হচ্ছে, আমাদের দেশের নেতারা আজকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছেন, যেটা পাকিস্তানের অধীনে থাকা কালীন অবস্থায় আমাদের পক্ষে কখনো সম্ভব ছিল না। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল আমাদের অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি যেটা আমরা সহজ কথায় বুঝবো, যে প্রত্যেকটি মানুষ ভালোভাবে থাকতে পারবে, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, শিক্ষা, এই যে 5টি মৌলিক অধিকার আমাদের, সেটা নিশ্চিত থাকবে, এটা নিশ্চয়তা দেবে রাষ্ট্র। সেটাই আমাদের, সেই মুক্তি যদি আসে সেটা হবে আমাদের আসল মুক্তি। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি যদি না আসে, আমরা যদি স্বাবলম্বী হতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই যে স্বাধীনতার যে মূল মন্ত্র